ओम नमः श्री अतिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भुलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय शुभ चिंतन এই বিশেষ অনুধ্যান প্রতি সপ্তাহে 3 দিন করে হচ্ছে। আমরা আজকের পর্বে রাজা অজিত সিংহের সঙ্গে স্বামী বিবেকানন্দের কথা একটু স্মরণ করব। রাজা অজিত সিং ক্ষেত্রীর রাজ, স্বামীজির পরম বন্ধু ছিলেন, শহীদ ছিলেন, আশ্রয়দাতা ছিলেন, রক্ষক ছিলেন। তার সাথে স্বামীজির দীর্ঘদিনের যে সঙ্গ, অনুসঙ্গ, আলাপন, সেটা বলে শেষ করা যাবে না। সাম্প্রতিককালে একটি অসাধারণ গ্রন্থ মুকুল বন্দ্যোপাধ্যায় রচিত সন্ন্যাসী এবং রাজা, সেটি আমাকে উপহার দিয়েছিলেন দিল্লি থেকে সুনিতাদি, আমার দিদি, এবং তার অসাধারণ সুযোগ্য সহযোগী দাদা শিল্পী মানুষ, দিল্লি রামকৃষ্ণ মিশনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সেই দিদি এবং দাদা আমাকে এই গ্রন্থটি উপহার দিয়েছিলেন। সেই গ্রন্থের আলোকেই আজকে আমরা স্মরণ করব। আপনাদের এই স্মরণ পর্বে যাওয়ার আগে, এই অনুধ্যান পর্বে যাওয়ার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা বলে দিই। আগামী 16ই আগস্ট পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে অনুষ্ঠিত হতে চলেছে এবং রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ সন্ন্যাসীরা এখানে থাকবেন, আমরাও থাকব। কিছু অভিনব কর্মপদ্ধতি সেখানে আলোচনা হবে। আপনারা সকলে আসবেন। টিকিট অনেকটাই এই মুহূর্তে শেষ হয়ে গেছে। আপনারা দ্রুততার সাথে সংগ্রহ করুন। বিশেষ করে পূজ্যপাত স্বামী গহনানন্দজি মহারাজের আশ্রিত সন্তানেরা এবং অন্য সন্তানেরা আসতে পারেন, কারণ রামকৃষ্ণ সঙ্গে গুরুবাদ নেই। আমাদের গুরু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, ইষ্ট তিনি, সচ্চিদানন্দ তিনি, তার কথা স্মরণ মনন হবে। আগামী 26শে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের একটি ভক্ত সম্মেলন হবে স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টার, বেলুর মঠে। তার জন্য আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন। আর অতি সাম্প্রতিক 27শে জুন বলরাম মন্দিরে আমরা সেবা যোগ নিয়ে একটি আলোচনা করব, বিকালবেলায় সন্ধ্যা আরতির আগে 5:30টার সময় বলরাম মন্দিরে, সেখানে আসতে পারেন। 29শে জুন শুকচরে রাধা গোবিন্দ জিউ মন্দিরে পূজা পাঠ ধর্ম আলোচনা আছে। সন্ধ্যায় আমার নিজের ব্যক্তিগত অনুষ্ঠান আছে রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়ায়। 16ই জুলাই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির কামদেবপুর চুঁচুড়ায় ধর্মসভা, তাদের প্রতিষ্ঠা দিবস, সেখানে আসতে পারেন। আর অতি অবশ্যই 29শে জুনের পরের দিন 30শে জুন বিবেকানন্দ সোসাইটিতে শ্রীমৎ স্বামী কল্যাণানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গ প্রসঙ্গে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা হবে। আপনারা সেখানেও আসতে পারেন। শুধুমাত্র পবিত্রবাবুর অনুষ্ঠান এবং অভেদানন্দ কনভেনশন সেন্টারের অনুষ্ঠান আর স্বামীজির বাড়ির অনুষ্ঠান ছাড়া কোনো জায়গাতেই প্রবেশপত্র লাগবে না। আপনারাও জানেন আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র, আমি সব পর্বেই এই কেন্দ্রের কথা বলি। যেহেতু এই কেন্দ্র খুব ছোট বয়সে, তার বয়স মাত্র 3 মাসের বেশি নয়, সেই কেন্দ্রে প্রতিনিয়ত কাজের জন্য অর্থের প্রয়োজন। আপনারা মেয়েদের কথা মাথায় রেখে তাদের এগিয়ে যাওয়ার জন্য যদি একটু অর্থ প্রেরণ করেন প্রতি মাসে সামান্য করে, তাহলে আমাদের এই কর্মকাণ্ড এগিয়ে যাবে। আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচারের দরকার, তার জন্য আপনারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যখনই স্বামী বিবেকানন্দ এবং ক্ষেত্রের রাজার কথা স্মরণ করি, তখনই আমাদের বিবেকানন্দের এই কথাটি বারবার স্মরণ করতে হয়। স্বামীজি নিজে বলেছিলেন, আমি ভারতের জন্য সামান্যতম যা কিছু করেছি তা সম্ভব হতো না যদি মহারাজা অজিত সিংয়ের সঙ্গে দেখা না হতো। অথবা অজিত সিংহ ও আমরা দুই আত্মা পরস্পরকে সাহায্য করে মানব কল্যাণের মতন মহৎ কাজ করবার জন্যই জন্মগ্রহণ করেছি। আমি তাকে ভালো না বেসে পারি না, তিনিও তাই, এ পূর্বজন্মের স্বীকৃতি। বিবেকানন্দের মতন মানুষকেও বলতে হচ্ছে পূর্বজন্মের স্বীকৃতি। এটি তিনি বলছেন না, লিখছেন পত্রে, এবং বলছেন আমরা একজন অন্যজনের পরিপূরক।
এই যে একজনের যদি পরিপূরক না হয়, তাহলে কিন্তু সমাজে জগতে ভালো কাজ করা যায় না। সেই পরিপূরক স্বামী স্ত্রী হতে পারেন, দুই ভালো বন্ধু হতে পারেন, গুরু শিষ্য হতে পারেন, এবং কোনো সম্পর্কের বাঁধন ছাড়াও। দেখুন, এই যে সৎকথায় শুভচিন্তন হচ্ছে, তার অন্যতম কারণ কিন্তু কেয়া ভট্টাচার্য এবং রাজীব কর। কোথাও কোনো বই দেখলেই তারা আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেন, কারণ তাদের একটা ইচ্ছা যে এই সৎকথা চলুক। এই ইচ্ছাটা ভেবে দেখুন, এ পূর্বজন্মের স্বীকৃতি, পরস্পরের সাহায্য নিয়ে এটি হচ্ছে। বিশ্বপথিক বিবেকানন্দ সেই কথা স্মরণ করেছেন, এবং স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন যে আমি কখনো তার অনুগ্রহের ঋণ শোধ করতে পারবো না। আমার বিচারধারার প্রতিটি শব্দ তিনি নিঃস্বার্থ পরিশ্রমে লিখে রেখেছেন। স্বামীজি তার পরিব্রাজক জীবনে সবচেয়ে বেশি কাটিয়েছিলেন রাজস্থান তথা খেত্রিতে। খেত্রির মহারাজা অজিত সিং শুধু স্বামীজির ভক্ত শিষ্য ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন স্বামীজির পরম মিত্র, আত্মার আত্মীয়, দুর্দিনের আশ্রয়, আর্থিক নির্ভরতা, পরিবারের অভিভাবক এবং হতাশায় প্রেরণা। সেজন্য এই সন্ন্যাসী এবং রাজা গ্রন্থে এটি আমরা বুঝতে পারি। এবং রাজা অজিত সিংয়ের একটি রেজিস্টার ছিল, তাকে বলা হতো ওয়াকওয়াত রেজিস্টার। এই রেজিস্টারে বর্ণনাবলী রয়েছে। সেই ওয়াকিয়াত রেজিস্টারে 24শে জুন এই তারিখে আবুতে মহারাজা অজিত সিংয়ের বাংলোতে মহারাজা স্বামীজি এবং ঠাকুর মুকুন্দ সিং এবং হরবিলাস সারদার বার্তালাপ রয়েছে। মুকুন্দ সিংয়ের আবাস থেকে তিনি চম্পা গুহার নির্জনতায় সাধন করতে চলে যান, সঙ্গে দুটো মাত্র কম্বল, একটা কমণ্ডলু আর কিছু বই। রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী পরবর্তীকালে স্বামী জপানন্দজি 1932 থেকে প্রায় 24 বছর এই গুহায় গ্রীষ্মকালে থাকতেন, এবং তিনি লিখেছিলেন একটি কথা যে ফয়েজ আলী একদিন স্বামীজির কাছে কিছু সেবা করতে আর্জি জানান। কারণ স্বামীজি যখন ছিলেন, তার এই প্রত্যয়দৃপ্ত চেহারা, জ্ঞানের গভীরতা সকলকে মুগ্ধ করত। এই ফয়েজ আলী যখন সেবা করতে এসেছিলেন, তখন স্বামীজি তাকে বলেছিলেন, বর্ষা এসেছে, তাই গুহার দরজা নেই, একটা দরজা হলে ভালো হয়। তখন এই উকিল ফয়েজ আলী চিন্তিত হয়ে বলেন, এই গুহার অবস্থা ভালো নয়, আপনি অনুমতি দিলে বলি আমার একটা সুন্দর বাংলোতে একা থাকি, যদি আপনি দয়া করে সেখানে থাকেন তাহলে আমি কৃতার্থ হই। স্বামীজি সম্মতি দিয়েছিলেন। তিনি কুণ্ঠিত হয়ে বলেছিলেন, আমি মুসলমান, আপনাকে আমি স্বতন্ত্র আহারের ব্যবস্থা করে দিতে পারব। স্বামীজি এসব কথায় কর্ণপাত করেননি, তিনি নির্দ্বিধায় ফয়েজ আলীর বাংলোতে উঠেছিলেন। এ ঘটনা অজিত সিংয়ের সাথে স্বামীজির ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা পাই। কেন পাই না, এটি সরাসরি অজিত সিংয়ের ঘটনা নয়, কিন্তু আমাদের বারবার স্মরণ করতে ভালো লাগে যে এই অজিত সিংয়ের সাথে কেন্দ্র করে স্বামীজির জীবনে এই চরিত্রের মানুষগুলো আসছেন, এবং তারা যেন স্বামীজির এই অদ্ভুত হৃদয়বত্তাকে মেলে ধরছেন। রাজা অজিত সিংয়ের দরবারে ভারত বিখ্যাত গুণী মানুষজন থাকতেন, এবং সেই সময় বিহারের মিথিলা থেকে তিনি এনেছিলেন পণ্ডিত সুন্দরলাল ঝাকে, যিনি সেই সময় শ্রেষ্ঠতম বৈদিক ছিলেন। গুণগ্রাহী রাজা খেত্রিতে সংস্কৃত বিদ্যালয় বেদজ্ঞ পণ্ডিত সুন্দরলাল ঝার প্রতিভাকে ছাত্র গঠনে কাজে লাগিয়েছিলেন। স্বামীজির নিজের পড়ার পদ্ধতি ছিল চমকপ্রদ। যে কোনো পুস্তক হাতে নিয়ে 10-12 সেকেন্ডের মধ্যেই তিনি পাতা উল্টে দিতেন। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে খুব অল্প সময় সেটা শেষ হয়ে যেত। সমগ্র বিষয়টি তার কণ্ঠস্থ হয়ে যেত, সকলেই বিস্মিত হতেন। রাজা অজিত সিং কয়েকদিন লক্ষ্য করে একদিন প্রশ্ন করেছিলেন, স্বামীজি, আপনি এত দ্রুত যে কোনো বিষয় অনুধাবন করেন কি করে? আমাদের বিস্ময়ের সীমা থাকে না। স্বামীজি স্মিতমুখে বলেছিলেন, রাজন, আপনি কখনো খেয়াল করে দেখেছেন বাচ্চারা যখন পড়তে শেখে সে বানান করে করে প্রতিটি অক্ষর একাধিকবার উচ্চারণ করে, কারণ পুরো শব্দটা তার মস্তিষ্কে প্রথমেই প্রবেশ করতে পারে না। এমন করে বানান করে পড়তে পড়তে সে যদি শব্দটাতে পৌঁছতে চায়, তারপর উচ্চারণ করতে করতে শব্দগুলো জুড়ে নেয়। শব্দের পর নজর যায় বাক্যের দিকে, তখন সে বাক্যের ভাব গ্রহণ করতে সমর্থ হয় এবং ধীরে ধীরে সে সমগ্র পৃষ্ঠাটি পড়ে ফেলে। এই পাঠের অভ্যাস যে যত দ্রুত করতে পারে সে তত দ্রুত ভাব গ্রহণ করতে পারে। এতে কোনো বিস্ময় বা বৈশিষ্ট্য নেই।
আছে শুধু একাগ্রতা, ব্রহ্মচর্য আর অভ্যাস। যে কোনো মানুষ এই 3টি অনুষঙ্গ দ্বারা এমনভাবে পড়তে পারে, আপনি চাইলে আপনিও পারবেন। অভ্যাস করে দেখুন। অর্থাৎ ভাব গ্রহণের কথা বলছেন এবং এই পাঠের ব্যাপারে, একাগ্রতার ব্যাপারে, মনঃসংযোগের ব্যাপারে 3টে জিনিসের কথা স্বামীজি বললেন: একাগ্রতা, ব্রহ্মচর্য আর অভ্যাস। মহারাজা অজিত সিং রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল বা আবু পাহাড় অঞ্চলে রাজত্ব করতেন এবং জঙ্গলে ভরা সেই অঞ্চলে যথেষ্ট বাঘ দেখা যেত। মুন্সিজির লেখায় জানতে পারা যায় যে মহারাজা কুশলী ছিলেন এবং অভূতপূর্ব শিকারী ছিলেন। তার বন্দুকের নিশানা ছিল অব্যর্থ। খোলা পার্বত্য প্রদেশে তিনি শিকার করতে ভালোবাসতেন। তিনি এত অগুন্তি সিংহ বাঘ শিকার করেছেন যার সংখ্যা একমাত্র রেজিস্টার দেখেই বলা সম্ভব। আগে বাঘের ছাল বাড়িতে টাঙিয়ে রাখা একটা আভিজাত্য বা প্রতিপত্তির নিদর্শন ছিল। দেবাদিদেব মহাদেবের পরনে থাকে এই ব্যাঘ্রচর্ম। ব্যাঘ্রচর্মের আসনে বসে হোমযজ্ঞ করা হতো। বিদেশের অনেকেই এই ব্যাঘ্রচর্ম পছন্দ করতেন। সে কথা জানা যায় মহারাজাকে 9 জুন 1898 স্বামীজির লেখা একটা চিঠি থেকে। সেখানে স্বামীজি লিখেছিলেন পুনশ্চ দিয়ে, আমি 2-1টি বাঘের চামড়া পাইলে মঠের ইউরোপীয় বন্ধুদের উপহার স্বরূপ পাঠাইয়া দিব। পাশ্চাত্যের লোকেদের এই উপহার বিশেষ আনন্দ দান করে। দেখুন, স্বামীজি ভাবছেন বন্ধুর জন্য কি উপহার হবে। সেই জন্য আর একজন বন্ধুকেই তিনি অনুরোধ করছেন, অজিত সিংহকে, যে ইউরোপীয় বন্ধুদের যেহেতু এই বাঘের ছাল দেওয়া যায়, আর অজিত সিংহ ভালো শিকারী। কি মেলাচ্ছেন! এবং ওয়াকিয়াত রেজিস্টারে পাওয়া যাচ্ছে 1891-এ 24শে জুন আবু পাহাড়ে শিকার করা বাঘের ছাল ছাড়ানো, বাঘের চর্বি বিলি করে দেওয়া এবং সেই ছালটি শুকোতে দেবার উল্লেখ পাওয়া যাচ্ছে। সেদিন স্বামীজিও উপস্থিত ছিলেন। অর্থাৎ এইটি আমাদের ভাবায়। 28শে এপ্রিল 1893 জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারী দাসজিকে তিনি লিখছেন, এখন কি জুনাগড়ে আপনার কাছে সিংহের বাচ্চা আছে? রাজার জন্য একটা ধার দিতে পারেন। এর বদলে আপনার পছন্দ হলে তিনি রাজপুতানার কোনো একটি জানোয়ার আপনাকে দিতে পারেন। অর্থাৎ দেওয়ানজি নিজে সিংহপ্রেমী ছিলেন, এই ঘটনা প্রমাণ করছে। স্বামীজি মহারাজার সঙ্গে ঘোড়ায় চেপে ঘুরতেন, হয়তো শিকারে যেতেন। ক্ষেত্রীর কাছে মহারাজার শিকারের জন্য শিকার গাহ বা উচ্চ মিনার আছে। স্বামীজি সন্ন্যাসী, কিন্তু তার রোমাঞ্চকর কৌতূহল কম ছিল না। 28শে ফেব্রুয়ারি 1894 লিখেছেন, শেষ পর্যন্ত ক্ষেত্রীর পাহাড়িতে বিচরণ করা বাঘটাকে আমি বহু কষ্টে ধরতে পেরেছি, যে ক্ষেত্রীর প্রায় 50টা মোষকে গলাধকরণ করেছে। স্বামীজিকে চিঠি মহারাজা দিয়েছিলেন। ধ্রুপদ গায়ক খাঁ সাহেব, তার কথাও আমরা পাচ্ছি। পরিচয়পত্রের ইতিহাস, যেখানে স্বামী বিবেকানন্দকে সেই বিদেশে পাঠানোর ক্ষেত্রে রাজা অজিত সিংয়ের ঘটনাবলী বারবার রয়েছে। বিবেকানন্দ যেমন চেয়েছিলেন মহারাজা অজিত সিংহ ঠিক সেই রকমই ছিলেন। শুধু নিয়ম রক্ষা নয়, হৃদয়ের উষ্ণতা স্বামী বিবেকানন্দ চাইতেন। আর অজিত সিংহ সেইটি যেন স্বামীজির জন্য সেই হৃদয়বত্তার পরিচয় দিয়েছিলেন। মহারাজা অজিত সিংহ ক্ষেত্রী রাজ্যকে পৃথিবীর সামনে চিহ্নায়ক করেছিলেন এই স্বামী বিবেকানন্দের জন্য। আমরা এই অনুধ্যানের শেষে এইটি বারবার স্মরণ করি। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ জানাচ্ছেন যে স্বামী বিবেকানন্দের গুরু ভাই স্বামী অবেদানন্দজির আমার জীবন কথা অনুসারে পাওয়া যাচ্ছে যে নরেন্দ্র সন্ন্যাস নেবার সময় স্বামী বিবিদিশানন্দ নাম গ্রহণ করেছিলেন। কিন্তু শুধুমাত্র বিবিদিশানন্দ নামটি যে ব্যাপক স্তরে ছড়িয়ে পড়েছিল তা নয়, কিছুদিনের মধ্যে তিনি সচ্চিদানন্দ নামও গ্রহণ করলেন। 10ই মে 1893 স্বামীজি ক্ষেত্রী থেকে বোম্বাই হয়ে আমেরিকা রওনা হবেন। রাজা অজিত সিং তার সঙ্গে জয়পুর গিয়েছিলেন। তার প্রস্থানের পূর্বে রাজাজি তাকে বিদায়ের জন্য এক ডাক দরবার ডেকেছিলেন। সেখানে মহারাজা তাকে বিবেকানন্দ নামে পরিচিত হতে এবং বিবেকানন্দ নামটি পরিবর্তন না করতে অনুরোধ করেন। অতএব নামকরণের গৌরব রাজা অজিত সিংকেই দেওয়া যায়। ঝাঁঝর মল্ল শর্মা লিখছেন, প্রথমবার ক্ষেত্রীতে একদিন মহারাজা হাসতে হাসতে বলেছিলেন, স্বামীজি আপনার বিবিদিশানন্দ নামটি বড় কঠিন।
নামের অর্থ বোঝাবার জন্য টিকাকার প্রয়োজন, উচ্চারণও খুব সহজ নয়। এছাড়া আপনার বিবিদিশা কাল, বিবিদিশার অর্থ হচ্ছে জানবার ইচ্ছা, সমাপ্ত হয়েছে অনেক দিন। রাজাজির যুক্তি পরামর্শ শুনে স্বামীজি হেসে বলেছিলেন, আমার জন্য কোন নামটি পছন্দ করেন আপনি? মহারাজা বলেন, আমার মনে হয় আপনার যোগ্য নাম বিবেকানন্দ। স্বামীজি তাঁর পরম অনুরক্ত রাজার ইচ্ছা অনুসারে বিবেকানন্দ নামটি পর থেকে ব্যবহার করেন। পণ্ডিত শর্মা বলতে চাইলেন যে এই ঘটনা প্রমাণ করে তাদের দুজনের একের প্রতি অন্যের শ্রদ্ধা, সম্মান এবং অনুরাগ। সত্যি সত্যি এই স্বামী বিবেকানন্দের জীবনে মহারাজা অজিত সিং এক অনবদ্য ভূমিকা পালন করেছেন। এবং স্বামী বিবেকানন্দ ইংল্যান্ড থেকে ফিরে এসেছিলেন 9ই ডিসেম্বর 1900 সাল। এসেই তিনি শুনলেন ক্যাপ্টেন সেভিয়ার মারা গেছেন। এই ক্যাপ্টেন সেভিয়ারের ওপর আস্থা ছিল স্বামীজির, প্রত্যয় ছিল, প্রীতি ছিল। 27শে ডিসেম্বরে মায়াবতীর পথে যাত্রা করলেন তিনি বেলুড় মঠ থেকে, এবং 9 থেকে 27শে ডিসেম্বরের মধ্যে ক্ষেত্রীয় রাজা অজিত সিংহকে একটা অবিস্মরণীয় পত্র দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। লিখেছিলেন, মাননীয় মহারাজা, আপনিও কুমার সুস্থ আছেন জানিয়া বড়ই আনন্দিত হইলাম। আমার কথা আর কি বলিব, হৃদযন্ত্র বড়ই দুর্বল হইয়াছে। বায়ু পরিবর্তন আর কোনো উপকার করিবে বলিয়া মনে করি না, কেননা গত 14 বৎসরের মধ্যে কখনো কোথাও একটানা 3 মাস অবস্থান করিয়াছে কিনা মনে পড়ে না। অথচ ঘটনাচক্রে যদি কোনো এক স্থানে একটানা কয়েক মাস থাকিতে পারি, তাহা হইলে স্বাস্থ্যের উপকার আশা করা যায়। এমন একটানা এক স্থানে থাকিতে আর আমার আপত্তিও নাই। মনে হয় এ জন্মের কর্ম আমার ফুরাইয়াছে। ভালোয় মন্দয় আনন্দে বেদনায় আমার জীবনতরী তাড়িত হইয়াছে। যে বিরাট শিক্ষা আমি লাভ করিয়াছি তাহা হইল এই, যন্ত্রণাই জীবন, যন্ত্রণা ছাড়া আর কিছুই না। কি যে ভালো মাই জানেন। আমরা সকলেই কর্মের ক্রিয়ানক, কর্ম আত্মক্রিয়াশীল, কর্মফল এড়াইবার কোনো উপায় নাই। জীবনে শুধু একটি মাত্রই জিনিস আছে, যে কোনো মূল্য দিয়া লাভ করিবার যোগ্য, তাহার নাম প্রেম, ভালোবাসা। অসীম, অনন্ত, অপার ভালোবাসা। আকাশের মতন যাহার বিস্তার, সমুদ্রের মতন যাহার গভীরতা, জীবনে তাহাই পরম লাভ। ধন্য সে যে এমন ভালোবাসা লাভ করতে পারে বা লাভ করে। অবিস্মরণীয় স্বামীজি জীবনের সংজ্ঞাটি যেন বলে দিচ্ছেন যে জীবনে একটা মাত্র জিনিস অর্জন করার আছে, সেটা ভালোবাসা। আর একটাই হচ্ছে যন্ত্রণাই জীবন, যন্ত্রণা ছাড়া আর অন্য কিচ্ছু নেই। ওই 27শে ডিসেম্বরের মধ্যে তিনি 1900 সালে এই কথা লিখছেন ক্ষেত্রীর রাজা অজিত সিংকে। রাজার আকস্মিক ট্রেনে স্বামীজির হৃদয় জর্জরিত হয়েছিল, এবং সেই সম্পর্কেও স্বামীজি অখণ্ডানন্দজিকে চিঠি লিখেছিলেন যে মহারাজা অজিত সিংহ হচ্ছেন যেন, স্বামী অখণ্ডানন্দজি লিখেছিলেন এই চিঠি স্বামীজির শোক জর্জর হৃদয়ের কথা, যে স্বামীজির রাজাজির প্রয়াণের কিছুদিন পরেই স্বামী বিবেকানন্দজিও ইহলীলা সংবরণ করেছেন। মহারাজার বিচ্ছেদ তার মনে প্রগাঢ় দুঃখের অন্ধকার এনে দিয়েছিল, এবং বাস্তবিক মহারাজা অজিত সিংহজি স্বামীজির অন্তরঙ্গ ভক্ত আর প্রধান সহায়ক স্তম্ভ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 1891-তে মহারাজা অজিত সিংয়ের সাথে স্বামীজির প্রথম সাক্ষাতে স্বামীজি মহারাজার প্রশ্নের উত্তর দিয়েছিলেন, লাইফ ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ দ্য সেলফ এগেনস্ট হেভি অডস। রাজা এবং সন্ন্যাসী এই দুই ব্যক্তিত্ব অনবরত প্রতি পদক্ষেপে সময়ের সমুদ্রকে বারবার মৃত্যু থেকে জীবনের দিকে সরিয়ে দিয়েছেন। চৈতন্য, বিশুদ্ধ চৈতন্য আর সংকল্প, নিরহংকার সংকল্প, এই দুর্লভ গুণ দিয়ে তারা পারিপার্শ্বিক নাস্তি আর চরম নৈরাজ্যকে পরাস্ত করতে চেয়েছিলেন। বিশ্ববিজয়ী বিবেকানন্দ আর ভারত বিখ্যাত রাজা মহারাজা অজিত সিং, এই দুজনের যেন অন্তরঙ্গ আত্মা, দুজনেই কিরিটে বিরাট ছিলেন, নিজেদের স্বাতন্ত্র্য দিয়ে নিজেদের চিহ্নিত করেছিলেন, কিন্তু দুজনে ছিলেন পরিপূরক ব্যক্তিত্ব। আমরা স্মরণ করি, লাইফ ইজ দ্য আনফোল্ডমেন্ট অব দ্য সেলফ এগেনস্ট হেভি অডস। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
নারায়ণ